পান্তার সঙ্গে ইলিশের কোনো মিল নেই। এইটা ওই যে আমাদের বলছিলাম না একটু আগে, আমরা শহর কেন্দ্রিক যারা বসবাস করি তাদের সৃষ্টি। পয়লা বৈশাখের সঙ্গে কোনোভাবেই যায় না। তো মঙ্গল যেটা শব্দ তার সাথে কিন্তু ওই দেবদেবী পূজা এটার একটি সম্পর্ক আছে। অল্প কয়েকজন উপদেষ্টার পক্ষে সম্ভব না, তাদের হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে রাতারাতি কিছু একটা করে ফেলবেন তারা। পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো বিষয় নেই যে বিষয়ে সবাই একমত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, যে যেখানে বসে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসি আজকের আমাদের মাই টিভি সংলাপ দেখছেন, সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। প্রিয় দর্শক, নববর্ষ মানে নতুন বছর, মানে নতুনের হাতছানি, পুরনোকে ভুলে নতুনের দিকে এগিয়ে যাওয়া, সব গ্লানি মুছে সামনের দিকে নতুন প্রত্যয় নিয়ে দেশ গড়ার চেতনা নিয়ে এগিয়ে যাওয়া, আরও কত কি আসলে আমরা বলে থাকি। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিরোনাম রেখেছি নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। অবশ্য এই শিরোনামটি আমরা নিয়েছি, আপনারা জানেন যে জাতীয়ভাবে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যে নামে এবারের শোভাযাত্রা হলো, সেখানের আজকে এই স্লোগান ছিল। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত ব্যক্তিত্ব এবং জাতীয় ব্যক্তিত্ব, যারা পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার ডান পাশে রয়েছেন আপনাদের অতীব পরিচিত আরও একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, যিনি কালের কণ্ঠের সম্পাদক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, আপনাকে দিয়েই একটু শুরু করি। সেটি হচ্ছে যে যদিও এর মধ্যে আলোচনা এসে গেছে, তারপরও আপনি প্রাজ্ঞজন, অগ্রজ, সেই জায়গা থেকে আসলে একটু জানতে চাই। আলোচনা এসেছিল যে এর আগে আমরা দেখেছি যে মঙ্গল শোভাযাত্রার নামে এই যে শোভাযাত্রাটি হতো, এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছে। সেখানে বলা হয়েছে যে এটি আগের জায়গায় আগের নামে ফিরে গেছে। বিষয়টি কি আগের নামে ফিরে গেছে না রিপ্লেস হয়েছে? মঙ্গল শোভাযাত্রার জায়গায় নতুন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, এটি একটু বলবেন এবং কিভাবে দেখছেন বিষয়টি? অনেক ধন্যবাদ আপনাকে। আজকে পহেলা বৈশাখ, বাংলার নববর্ষের প্রথম দিন। শুভ নববর্ষ সবাইকে। আপনি যে প্রসঙ্গটি আনলেন সেইটা কিন্তু খুবই একটা আলোচিত বিষয় এই মুহূর্তে, বা বেশ কয়েকদিন ধরে এটা আলোচনা হচ্ছিল যে মঙ্গল শোভাযাত্রা নামে যে শোভাযাত্রাটা এতদিন ধরে চলছিল সেইটার পরিবর্তন হবে কি হবে না, এটা নিয়ে একটা কথা আমিও শুনছিলাম বিভিন্ন মাধ্যমে। এক পর্যায়ে শুনলাম যে একদিন একটা সভা ঠিক করা হয়েছে, সেই সভাতে আলোচনার মাধ্যমে এইটার নাম পরিবর্তন করা হবে কিনা সিদ্ধান্ত হবে। এটা আলোচনায় আসার সাথে সাথে দেখলাম বিভিন্নভাবে নানান রকমের পক্ষে বিপক্ষে মতামত আসছে। আমি ফেসবুকে দেখলাম। পরে সিদ্ধান্ত হলো না, আগেরটাই থাকবে, মঙ্গল শোভাযাত্রাই থাকবে। তাতে আমার মনে হয় যারা আশা করেছিলেন পরিবর্তন হবে, কারণ পুরো দেশের যে একটা পরিবর্তন এসছে তার সাথে মিল রেখে হয়তো এই নামটিরও পরিবর্তন হবে, এটা যারা আশা করেছিলেন তারা আশাহত হয়েছিলেন। পরে আবার শুনলাম যে না, আবারও মিটিং করে আবার সিদ্ধান্ত হবে যে সেই নামটা রাখা হবে কি হবে না। যাই হোক, শেষ পর্যন্ত যেটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, নাকি আনন্দ শোভাযাত্রা। জি, এটা আগে ছিল বলা হচ্ছিল, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে আবার বর্ষবরণ, মানে টোটাল নামটা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তো সবাই আনন্দ শোভাযাত্রাই বলছেন এখন। তো এটা আগে ছিল এক পর্যায়ে, কিন্তু আমাদের এই যে আমরা বাঙালি, বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি, এই যে এতগুলি বিষয় নিয়ে আমরা কথা বলি, এইগুলি সম্পর্কে আমরা যদি সেই বাংলার যখন থেকে যাত্রা শুরু হয়েছিল
তখন থেকে আমরা এখন পর্যন্ত একটা হিসেব নিতে পারি, তাহলে দেখব যে আসলে এই যে বিতর্ক, এইটা গোড়ার থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মানে পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো বিষয় নেই যে বিষয়ে সবাই একমত, জি, দ্বিমত আছেই, থাকবে। তো এবারও সেই বিষয়টি হয়েছে। এখন কথা হচ্ছে, আমি যখন শুনেছিলাম যে এই নাম পরিবর্তন হবে, মঙ্গলের পরিবর্তে আনন্দ হবে, তো আমি তখন এই ফেসবুকে ব্যাপক আলোচনা চলছে, তো আমি শুধু ডিকশনারি থেকে দুটো শব্দের অর্থ জাস্ট ওই ফেসবুকে দিয়ে দিলাম যে মঙ্গল বলতে বাংলা একাডেমির ডিকশনারিতে কি কি অর্থ আছে আর আনন্দ বলতে কি কি অর্থ আছে। তো মঙ্গল যেটা শব্দ, তার সাথে কিন্তু ওই দেবদেবী পূজা এটার একটি সম্পর্ক আছে এবং এ অর্থটা আছে, কিন্তু আনন্দের সঙ্গে এই ধরনের কোনো কিছু নেই। এবং আমার ধারণা এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে যারা আপত্তি করেছেন এতদিন, ওই শুধু এই কারণে যে একটা দেবদেবী পূজা এই ধরনের একটা সম্পর্ক হয়তো আছে, কিংবা ওই ধরনের একটা ইমেজ আমরা লক্ষ্য করি, যে কারণে তারা পরিবর্তনটা চাচ্ছিলেন। তা আমি শুধু ওইটুকুই লিখেছিলাম, আমি কোনো মতামত দেইনি, আমি শুধু লিখেছি এই অর্থ এই অর্থ এই। সুতরাং যারা পরিবর্তন চান তারা বুঝে শুনে কেন চান এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সর্বসম্মতভাবে যারা যেটা চান সেটাই হয়তো গ্রহণযোগ্য হবে। কিন্তু ওই যে পরবর্তী পরে দেখলাম না, ওই আনন্দ শোভাযাত্রাই থাকলো, এটা কিন্তু আর পরিবর্তন হয়নি। তখন দ্বিতীয় পর্যায়ে এসে পরিবর্তন হয়েছে। পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আপনি? পরিবর্তনটা আসলে আমাদের দেশের মানুষ তো বেশিরভাগই কৃষিজীবী, আমরা শহরে আর কতজন বাস করি। জি, পহেলা বৈশাখ আমরা যা করি এখানে, সেটা তো আমরা যারা শিক্ষিত মানুষ, এই সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা যুক্ত থাকি জি, তারাই করি এবং আমাদের মন মতো করে আমরা সাজাই। আসলে ওই যে কৃষকদের বিষয়টা আমরা কখনো ভাবিই না, সাধারণ মানুষের কথা ভাবি না। কিন্তু এই যে পহেলা বৈশাখ বলেন, পহেলা বৈশাখে হিসাব নিকাশ বলেন, এই যে হালখাতা বলেন, সব কিছু কিন্তু এই কৃষি নির্ভর কৃষকদের কথা ভেবেই করা হয়েছিল সেই সম্রাট আকবরের সময় থেকে। জি, আমার মনে হয় 1556 যখন উনি সিংহাসনে বসেন, জি, তখন থেকে এটা কার্যকরী শুরু হয়। কিন্তু আমরা ঢাকায় যারা এই অনুষ্ঠান করি, আমরা কিন্তু ওই সাধারণ মানুষের কথা কখনো ভাবিনি। ফলে এইটা ওই যে সার্বজনীন কথা বলি না আমরা, সার্বজনীন রূপটা পাইনি কখনো। আর ওই যে বললাম বিতর্ক আছে, এই যে আমরা আলপনার কথা জানি, আলপনাটা কেন কখন হয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই যে আমরা বাংলার যে কি বলে কুষাণ যুগ, মৌর্য যুগ, তারপরে আসছে হলো গুপ্ত যুগ। গুপ্ত যুগ, কুষাণ, মৌর্য, এই সময়টাতে বৌদ্ধ ধর্মের প্রচণ্ড মানে কি বলবো জনপ্রিয়তা। জি, তখন কিন্তু হিন্দু ধর্ম পালন করার কোনো অনুমতিই ছিল না। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের এক পর্যায়ে এসে বলা হলো আচ্ছা ঠিক আছে, এখন বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্ম পালন করা যাবে। তখন হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা এই কিছু দেবদেবীর মূর্তি নির্মাণ করলেন, পূজা মণ্ডপে স্থাপন করলেন। তারপরে চিন্তা করলেন যে এটা তো একটা উৎসব, তো উৎসবের বিষয় হলে তাহলে পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা সৌন্দর্যের বিষয় কিংবা উৎসব ভাবের একটা বিষয় আছে, সেইটা কিভাবে করা যায়। কয়েকবার মিটিং করেছেন তারা এবং শেষ পর্যন্ত মেয়েদের উপর দায়িত্ব দিয়েছেন, তোমরা চিন্তা করো, তোমরা করো। তো মেয়েরা কি করলো, ওই যে ওরা মণ্ডপের চারপাশে আলপনা আঁকলো, এঁকে এইটাকে একটা উৎসব মুখর মানে কি বলবো চিত্র দান করলেন, তারা উৎসব মুখর পরিবেশ তৈরি করলেন। তো এইটা কিন্তু আলপনাটার জন্ম পূজাকে কেন্দ্র করে, মনে রেখেন কিন্তু জি, পূজাকে কেন্দ্র করে আলপনার জন্ম। এবং এই আলপনার মধ্যে পদ্ম ফুলের পাপড়িও ছিল আঁকা। এই পদ্ম ফুলের পাপড়ি আলপনার থেকে পূজার বিষয় হয়ে গেছে। পূজা করার সময় কিন্তু পদ্ম ফুলের পাপড়ি দিয়ে পূজা করা হয়।
এই আলপনার সাথে সেই পূজার পাপড়ির পদ্মপাপড়ির সম্পর্ক আছে। এখন কিন্তু সেই আলপনা সর্বত্র ব্যবহার হচ্ছে। কি সূত্রে কি কারণে এইটা হয়েছিল এটা কিন্তু এখন আর গুরুত্বপূর্ণ না। এই যে আমরা দেখেন আমি জি স্যার, আমি যদি প্রসঙ্গটা একটু পরে আবার শুনি, আমি একটু হাসান হাফিজ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। হাফিজ ভাই, সেটি হচ্ছে যে এই প্রসঙ্গে যদি আপনি কোনো বিষয় থাকে আপনি আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমি একটু শিরোনামে যেতে চাই, যেখানটায় আমাদের শিরোনাম ছিল নববর্ষের ঐকতান। যদিও পরের বিষয়টি ফ্যাসিবাদের অবসান, সেটির আগে আসলে জানতে চাই যে নববর্ষের ঐকতান আসলে কি হওয়া উচিত, এবং এখনকার এই যে ভিন্ন প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঐকতান, সেইটি নিয়ে আপনি কি ভাবছেন বা কিভাবে দেখছেন? ঐকতান অর্থে তো সবাইকে অন্তর্ভুক্ত করে তো একটা ঐকতান। এবার একটা নতুন মাত্রা যোগ হয়েছে আনন্দ শোভাযাত্রার মধ্যে, সেটা হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব আজকে ছিল, যেটা আগে আমরা অতীতে দেখি নাই। আমরা জোর করে তাদেরকে বাঙালি বানাতে চেয়েছি, সেটা ছিল অন্যায়। তাদের সংস্কৃতি, কৃষ্টি, আচার, ধর্ম সম্পূর্ণ আলাদা। তারা বাংলাদেশের বাসিন্দা, অবশ্যই তারা বাংলাদেশি। তাদেরকে যে ইনক্লুড করা হলো, এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। সবাই মিলে আমরা বাংলাদেশি, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব। তাদেরকে যদি আলাদা বিচ্ছিন্ন করে রাখি তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। ধারা একটাই, মূল ধারা, সেখানে কোনো উপধারা নেই, কোনো উপশাখা নেই। সবাইকে মিলে যদি আমরা এবার করি তাহলে এইটা একটা নতুন মাত্রা, নতুন একটা সংযোজন, নতুন একটা ব্যাপ্তি, নতুন একটা বৈশিষ্ট্য, সেটাকে ইতিবাচকভাবে আমরা দেখতে চাই। আর এই যে বিতর্কের কথা যে সাত্তার ভাই যেটা বললেন, বিতর্ক থাকবে। তো আনন্দ শোভাযাত্রাকে কেন মঙ্গল করা হলো, আগেরটাকে কেন চেঞ্জ করা হলো, আমরা সেটা মূলে যাচ্ছি না কেন, তাই না? সব কিছুর মধ্যে যদি রাজনীতিকীকরণ করা হয়, যে স্লোগানটার মধ্যে আছে ফেসিবাদের অবসান, আমরা কিন্তু অ্যাপারেন্টলি ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু আসলে রয়ে গেছে ফেসিবাদের শেকড়, রয়ে গেছে বিষদাঁত, এখনও রয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এটা তারা কাজ করছে এবং ষড়যন্ত্র করছে। আমাদের এই যে অর্জন, সর্বপ্লাবী যেই জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে এত রক্ত ঝরেছে, তাদেরকে আমরা যেন ভুলে না যাই, তাদের রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি। এই স্লোগানটাও খুব তাৎপর্যপূর্ণ এবং সময় উপযোগী আমি মনে করি। ফেসিবাদ এখনো সম্পূর্ণত দূর হয়নি। এখানে একজন সাংবাদিক, সংবাদকর্মী আপনি, এখন অসংখ্য সাংবাদিকের আপনি অগ্রজ। এই যে ফ্যাসিবাদের অবসানের যে জায়গাটি, এটি কি আসলে অবসান আমরা ভবিষ্যতে হবে সেটি প্রত্যাশা করছি, না আসলে অবসান একদম হয়েই গেছে? না, হয়ে যায়নি। আমি তো বলছি যে এটা রয়ে গেছে, এটা রেশ রয়ে গেছে, এবং একটা মুক্তি সংগ্রাম কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং সংস্কার যেরকম চলমান প্রক্রিয়া, ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। নতুন নতুন ফেসিবাদ যাতে উত্থিত না হতে পারে, আমাদের সেই সচেতনতাটা দরকার হবে। আমরা যেন এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের যেই চেতনা, যেই অর্জন, সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি, সেটা যেন স্থায়ী করতে পারি, টেকসই করতে পারি, এবং আমাদের ঘরে ঘরে যেন এটা সুফলটা পৌঁছে দিতে পারি। সেইটা মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে রয়ে গেছে। প্রাথমিক বিজয়টা আমাদের অর্জিত হয়েছে। একটা গণতান্ত্রিক, একটা সুশাসনের একটা দেশ আমরা চাই, বৈষম্যমুক্ত দেশ চাই, প্রগতিশীল, ইনক্লুসিভ, সবাই মিলে যেন আমরা দেশটাকে গড়ে তুলি, সেই লক্ষ্যে যেন কাজ করি। সুতরাং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। নতুন ফর্মে যেন ফেসিবাদ এলেও আমরা সেটা রুখে দাঁড়াতে পারি, সেই শক্তিটা যেন আমরা সঞ্চয় করতে পারি। এই পয়লা বৈশাখ, নতুন বছরে সেটাই হোক প্রত্যয়, সেটাই হোক অঙ্গীকার। জি, আমি সেই বিষয়ে যাব না, সেই প্রত্যাশার কথা হাফিজ ভাই আমরা শুনবো, কিন্তু আরেকটি বিষয় একটু দেখার, সেটি হচ্ছে যদিও এই যে ফ্যাসিবাদের অবসান, সেখানে ফ্যাসিবাদের মুখাকৃতি একটি সাজানো হয়েছিল, সেটি আমরা মোটামুটি দেশবাসীও জানেন যে সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। এই মুখাকৃতি, ফ্যাসিবাদের একটি মুখাকৃতি যে অঙ্কন করা হয়েছে, এটি যৌক্তিকতা কতটুকু? অনেকে মনে করে যে ঠিক আছে, এটি কি ঈর্ষাবশবর্তী হয়ে কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে করা হচ্ছে কিনা, এটি কি কিভাবে দেখছেন? না, সেটা ভাবাটা ঠিক নয়, কারণ আমরা তো এই রক্তের উপরে দাঁড়িয়ে আছি, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি। এতগুলি প্রাণ গিয়েছে, আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু একজনও কিন্তু অনুতাপ করে নাই, অনুশোচনা করে নাই, ভুল হয়েছে সেটা করে নাই, প্রায়শ্চিত্ত তো দূরের কথা, সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এই রক্তের সঙ্গে তো আমরা বেইমানি করতে পারি না। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ বিচার আমরা চাই। তারপরে দেখা যাবে আমরা তাদেরকে ক্ষমা কতখানি করব, বিচারটা আগে হতে হবে। এই রক্তের, এই প্রাণহানি যে হয়েছে এবং এটা গণহত্যা করা হয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে, সেটা বিচার হতে হবে, অতি অবশ্যই বিচার হতে হবে।
সুতরাং এটার মধ্যে অন্য কিছু গন্ধ খোঁজাটা আমি মনে করি বাঞ্ছনীয় নয়। এটা বারবার মনে করিয়ে দিতে হবে আমরা খুবই বিস্মৃতি পরায়ণ জাতি, আমরা যেন এটা ভুলে না যাই, আমরা যেন রক্তের সঙ্গে বেইমানি না করি শহীদের রক্তের সঙ্গে। ঠিক একদিন আগে এই বাংলাদেশি ঢাকা শহরে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ জনতা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়েছে। সেই তার ঠিক একদিন দুই দিন পরেই যে বৈশাখ এলো, সেই বৈশাখের সবাই একটু কিন্তু শঙ্কায় ছিল যে বৈশাখী অনুষ্ঠানগুলো, এবারের শোভাযাত্রাগুলো কি হবে, নানামুখী শঙ্কার কথা আপনি জানেন। সবকিছু মিলে দিনটা তো পার হলো খুব বেশি শান্তিপূর্ণভাবে। এটিকে কিভাবে দেখছেন? এটা অবশ্যই একটা কৃতিত্ব আমরা দেব, আইন শৃঙ্খলা বাহিনীকে কৃতিত্ব দেব, সরকারের যে দক্ষতা দৃঢ়তা, তারা এতদিন দুর্বলতার পরিচয় দিয়েছে, এটা সত্যি কথা, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু শক্তিটা সঞ্চয় করেছে মানুষের সহায়তা নিয়েই। সুতরাং সেই শঙ্কা কিন্তু দূর হয়েছে, শান্তিপূর্ণভাবে দিনটা অতিবাহিত হয়েছে, এটা একটা অর্জন। আমরা যেন এটা ধরে রাখি, কারণ শান্তি শৃঙ্খলাটা হচ্ছে একটা পূর্বশর্ত সব কিছুরই। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য শান্তি শৃঙ্খলাটা লাগবে। এটা শুধু পুলিশ বাহিনীর পক্ষেই করা সম্ভব না। পুলিশ বাহিনী আপনি জানেন নানান কারণে কিন্তু তারা নৈতিক মনোবল হারিয়েছে এবং তারা পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। অতীতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। সেই তথাকথিত 3টা নির্বাচন, যে আমি ডামি নির্বাচন, রাতের ভোট, তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা প্রহসনে পরিণত করেছে। পুরা বিশ্বে আমাদের মুখটাকে কলঙ্কিত করা হয়েছে। সেই অভিসম্পাদ থেকে, সেই অপবাদ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এখন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। সেটার জন্যই কিন্তু ছাত্রগণ অভ্যুত্থানটা হয়েছে এবং রাজনৈতিক দলগুলি কিন্তু দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তারা গুম হয়েছে, তারা খুন হয়েছে, তারা ঘর ছাড়া হয়েছে। মানে দিনের পর দিন, বছরের পর বছর, 1.5 দশকেরও বেশি সময় ধরে আমরা নিষ্পিষ্ট হয়েছি স্বৈরাচারের জাতাকলে। সুতরাং এটা আমরা যেন ভুলে না যাই। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই স্পিরিটটাকে, এই চেতনাটাকে আমরা যেন ধরে রাখি, সেই প্রত্যয়টা সামনে রেখে শক্তি সঞ্চয় করে আমরা যেন এগিয়ে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, আপনার কাছে, আপনি আপনার কথায় বলছিলেন যে আসলে নববর্ষের যে শুরুটা যেভাবে হয়েছিল, সেই শুরুর যে কারণে হয়েছিল সেই জায়গাটিতে আমরা কি বিচ্যুতি আপনি লক্ষ্য করছেন কিনা, এবং আস্তে 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 এটি কি বাণিজ্যিক আকার ধারণ করছে কিনা? আনন্দ উৎসবগুলো কি আমরা যে বাঙালি কিংবা বাংলাদেশি সেই জায়গাটা থেকে কি অন্যদিকে মোড় দিচ্ছে কিনা, এটি কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, আমি আমার আলোচনার শুরুতে কিন্তু 2টা প্রসঙ্গ এনেছিলাম। একটা হচ্ছে আলপনা, জি, আর একটা হলো বিতর্ক। জি প্লিজ। তো আলপনার কথা এনেছিলাম এই কারণে, সূত্রটা কোথায় আমরা পেয়েছি। আর এখনো কিন্তু এই যে পহেলা বৈশাখ আমরা পালন করি, কিংবা বিবাহের উৎসব, যে কোনো উৎসব মুখর পরিবেশ যখন আমরা দেখি, সেখানে আলপনা আমরা দেখতে পাই। পহেলা বৈশাখের ক্ষেত্রেও কিন্তু আলপনার ব্যাপক ফেব্রুয়ারিতে আমরা দেখি, হ্যাঁ, ব্যবহার হয়েছে। জি, 21শে ফেব্রুয়ারিতে আলপনার ব্যাপক ব্যবহার হয়। যদিও এই আলপনা যে মানে আনন্দ উৎসবের সঙ্গে যুক্ত, 21শে ফেব্রুয়ারি কিন্তু তার সঙ্গে যুক্ত না। 21শে ফেব্রুয়ারি তো শোক দিবস, শোক দিবসের সঙ্গে যদিও এইটা মেলে না, তারপরেও আমরা কিন্তু ব্যবহার করি। বর্ণমালার আলপনা থাকে সেখানে অনেকটা। তো যাই হোক, আর বিতর্কের কথা যেটা বলেছি, আপনি দেখবেন ওই সেই বাংলা শাসন করেছে প্রথম পর্যায়ে হিন্দু, আপনার এই যে রাজা বাদশারা, পরবর্তী পর্যায়ে মুসলমানদের মুঘল পর্যন্ত, তারপরে ব্রিটিশ, তারপরে এখনকার অবস্থায়, সবখানে কিন্তু সব বিষয়ে বিতর্ক ছিল। এই যে পহেলা বৈশাখকে নিয়ে যে বিতর্ক আমাদের মধ্যে আছে, এই যে কারণে বলছি নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদ তো বিদায় হয়েছে, তবে এটা শেষ হয় নাই। ওনার বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে, এবং এটা সবাই মনে করেন যে এখনো আছে সব জায়গাতেই। তো যাই হোক, এই যে আমাদের নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, আর হইল এই যে কি আমরা বললাম যে মঙ্গল শোভাযাত্রা, এটার পেছনে ইন্টেনশন কাজ করে। আপনি দেখেন, আমি যখন ছাত্র হিসাবে এখানে ভর্তি হয়েছিলাম, তখন কিন্তু বামপন্থীদের প্রচণ্ড প্রতাপ। রাশিয়া কিন্তু তখন মহাশক্তিশালী দেশ, এখন ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়াতে অন্যরকম হয়েছে। তো সেই সময় যারা পহেলা বৈশাখ করেছেন, তাদের মতো করে সাজিয়েছেন সব কিছু। আমি দেখেছি যে আমি এই চারুকলায় যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হতো, এইখানে
ওই বহিরাগত বামপন্থী নেতা যারা সাংস্কৃতিক অঙ্গনের, তারাই এসে নিজেরা কমিটি গঠন করতেন, নিজেরা সব কিছু করতেন, নিজেরা বাহাদুরি নিয়ে চলে যেতেন, অথচ কাজ করতেন চারুকলার ছাত্রছাত্রী শিক্ষকরা। আমি এইটা দেখে আমার বিরক্ত কেন, আমার কাছে অদ্ভুত লাগতো। কাজ করে চারুকলার ছেলে শিক্ষকরা, আর বাহবা নিয়ে যাচ্ছে বাইরের থেকে এসে এই কয়েকদিন এইটা অনুষ্ঠান করে। তা আমার মধ্যে একটা কি বলবো, অস্বস্তি ছিল, এইটা কি করে সম্ভব? চারুকলার কোনো এদের নামটাম হয় না। আচ্ছা, এক পর্যায়ে আমি যখন পরিচালকের দায়িত্ব পেলাম, আপনাদের থাকা নিশ্চয়ই মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নীল দল সাদা দল শিক্ষকদের আছে। জি আছে। তা আমি যেভাবেই হোক, আমরা তো তখন সরকারি চারুকলা কলেজের শিক্ষক ছিলাম, আমরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কোন দল কি কাদের অনুসারে তাও জানতাম না। আমরা হুটহাট কয়েকজন ওই যে শিক্ষকদের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দলভুক্ত হয়ে গেছি, কারণ তারা বললেন যে দলভুক্ত হয়ে নির্বাচন করতে হয়। তা আমরা হয়ে গেছি, 3 জন শিক্ষক নীল দলে গেলেন, আমরা বাকিরা সবাই তখন গোলাপি দল ছিল, গোলাপি দলে গেলাম। গোলাপি দল ভেঙে সাদা দল হলো, আমি সাদা দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এইটা পরে জানলাম হলো বিএনপি জামাতপন্থী দল। আচ্ছা, তো আমি যখন পরিচালক হলাম তখন ওইভাবে চিহ্নিত। সুতরাং আমি যাতে ফেল করি, পয়লা বৈশাখ পালন করতে না পারি, সেই রকম একটা মানসিকতা নিয়ে এই যে আগে যারা করতেন, এই যে বললাম বাম ধারার লোকেরা, এরা অসহযোগিতা শুরু করলো, আসলোই না। কেন আমি জানি না। আমি আশা করে বসেছিলাম তারা আসবেন, অনুষ্ঠান আগের মতোই হবে, আসলেন না। তো শেষ মুহূর্তে দেখলাম যে পহেলা বৈশাখ একেবারেই দোরগোড়ায়। তখন এই যে খরচপাতি যেটা হতো, এইটা কিন্তু চাঁদা তুলে তুলে করা হতো। এইটা আর একটা খারাপ দিক ছিল, মানুষের কাছে জোর জবরদস্তি করে হোক আর চেয়ে চিন্তা করে হোক, চাঁদা আদায় করে এই খরচ মেটানো হতো। তো আমি দেখলাম এইটা তো ফেল করা যাবে না। জি, আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম শিক্ষকদের মিটিং করে যে এটা করতে হবে, এবং তাহলে অর্থের যোগান কিভাবে হবে। তখন আমরা বিভিন্ন কয়েকটা কোম্পানির থেকে এই যে বিজ্ঞাপন নিলাম, অর্থ বরাদ্দ নিয়ে সেই অর্থ দিয়ে অনুষ্ঠানটা করলাম, এবং ব্যাপকভাবে পত্রপত্রিকায় 8 কলাম ব্যাপী নিউজ টিউজ করে বলে এইরকম সুন্দর ব্যাপকভাবে অনুষ্ঠান আগে হয় নাই। আচ্ছা, এইদিকে করলো কি, ওই যে যারা আমাদের বিরোধিতা করলো তারা পাল্টা অনুষ্ঠান করলো আর একটা। এটা কোন সেশনে? আমি যখন পরিচালক ছিলাম বোধহয় 90 দিকে এরকম হবে। 90। তো এরা ওই যে রবীন্দ্র সরোবর আছে না, জি জি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর, ওইখান থেকে শহীদ মিনার পর্যন্ত নিউ মার্কেটের পাশের যে রাস্তায়, এইখান দিয়ে আসছে। করলো তারা পাল্টা একটা, এবং অভিযোগ পত্রপত্রিকায় তারা করলো আমি নাকি তাদেরকে বের করে দিয়েছি। কিরকম একটা অসহযোগিতা, এবং এই যে মিথ্যা অভিযোগ। তো তারপরে আরেক বছর করেছিল, তারপর থেকে দেখলো ওইখানে কেউ যায় না, পরে বন্ধ হয়ে গেছে। তো এই যে ইন্টেনশনালি তার কাজ করে অনেকেই, এইটা কিন্তু আমি নিজে এর প্রমাণ। আচ্ছা, তারপরে এই যে যখন মঙ্গল শোভাযাত্রা যুক্ত হলো, এটার পেছনেও কিন্তু ইন্টেনশন কাজ করেছে। কারণ একটা মঙ্গল নাম পরিবর্তন করা, দ্বিতীয় হচ্ছে সেইখানে যে সমস্ত মোটিভ রাখা হতো, এগুলিতে এক শ্রেণীর মানুষকে দাড়ি টুপি দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে সব ফিগার বানানো হতো। তার হচ্ছে যে এক শ্রেণীর মানুষ হইলেই সেটা যেন রাজাকার, টুপি দাড়িওয়ালা মানুষ হইলেই রাজাকার, এরকম একটা অনুভূতি প্রচার করতো তারা। এইগুলি তো মানুষ গ্রহণ করে নাই স্বাভাবিকভাবে। এই কারণেই কিন্তু সমালোচনাটা বেশি হয়েছে এই মঙ্গল শোভাযাত্রার পেছনে। স্যার, আমি একটু থামাই, খুব ছোট্ট করে একটু জবাব চাই। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে ব্যঙ্গচিত্র, এই ব্যঙ্গচিত্র থেকে কি আমরা এই ফ্যাসিবাদ মুক্ত দেশে সেখানে কি আমরা মুক্ত হতে পেরেছি? ব্যঙ্গ যে এখন যেটা হলো, এটাও তো এক ধরনের ব্যঙ্গই, কিন্তু এইটা ওই যে নববর্ষের ঐক্যতান, ঐক্য, এইটা কিন্তু একটা ঐক্যের প্রতীক। কারণ ফ্যাসিস্টদের আমরা বিতরণ করেছি, তো ফ্যাসিস্টদের লিডার যিনি, তাকে আমরা তুলে ধরতে চাই। তিনি কি করেছেন, কেমনভাবে
আমাদের মানে বিরুদ্ধে কাজ করেছেন। তো এইটা দিয়েই আসলে ঐক্যটা হয়তো করতে চাচ্ছেন তারা, যে কারণ ফ্যাসিবাদের আন্দোলনের সঙ্গে তো সবাই যুক্ত ছিলেন এবং সেটা এখনো শেষ হয় নাই। অনেকে বলতে চাচ্ছেন যে এখানে রাজনীতিটা ঢুকে যাচ্ছে কিনা। রাজনীতি তো অবশ্যই আছে, না হলে এই যে মঙ্গল শোভাযাত্রার পেছনেও রাজনীতি আছে। ওই যে আমার সময় বললাম না বাম ধারার ওরা বিরোধিতা করেছে, সেখানেও রাজনীতি আছে। সব জায়গায় রাজনীতি আছে, রাজনীতি ছাড়া কোনো কিছু নাই। সুতরাং এই যে এখন আমরা চেষ্টা করছি, এই যে উনি যেটা বলেছেন যে উপজাতীয় সম্প্রদায়ের অনেক গোষ্ঠী যোগদান করেছেন এবার, আগে হয় নাই, কিন্তু এইবার 100 জন কৃষকও যোগদান করেছেন। কৃষক, সেটাই তো তাদের 100 জন কৃষক, কৃষিজীবী। হ্যাঁ, তো মানে এইটাকে একটা সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা হয়েছে এবার। জি, আমি ফিরবো, আমি একটু হাসান ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে সত্তার স্যারের কথায় যতটুকু বুঝলাম যে আসলে এই ফ্যাসিবাদের যে ভুক্তভোগী, তার মধ্যে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিকতা অঙ্গনও ভুক্তভোগী হয়ে পড়েছিল। কি ধরনের সেই ভুক্তভোগী হয়েছিলেন যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন? সেটা তো আপনারা জানেন যে মানে সংবাদপত্রে কণ্ঠরোধ করা হয়েছে, অনেকগুলি টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল, চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে, সিএসবি টেলিভিশন বন্ধ করে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি জানেন যে সেখানে সেন্সরশিপ ছিল, টেলিভিশনগুলিতে টক শোতে নিয়ন্ত্রিত থাকতো, সেটা সবাইকে আসতেও দিত না, সেই তালিকাটা আসতো অন্য জায়গা থেকে। তো সেগুলির থেকে তো আমরা মুক্ত হয়েছে, অনেকখানি মুক্ত হয়েছে। এটি কি আপনি সাংবাদিকতা শুধু নয়, আপনি লেখালেখিও করেন, লেখালেখির উপরেও কি এমবার্গোটা ছিল? অবশ্যই ছিল। আপনি দেখেন যত রাষ্ট্রীয় সম্মাননা সেগুলিকে এত কুক্ষিগত করা হয়েছে, এত দলীয় করা হয়েছে, সেগুলি কলুষিত করা হয়েছে, সেটা পুরস্কার তিরস্কারে পর্যবসিত হয়েছে, যোগ্য লোকরা উপেক্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেটা যদি আমরা একটা সমাজে যদি গুণীজনকে সম্মান না দিই তাহলে তো গুণীজন জন্মাবে না। আমরা এমন কি এত ক্ষুদ্র যে অনেকের যোগ্য লোক মরণোত্তর সম্মাননাটা পর্যন্ত আমরা দিই না, এত ক্ষুদ্র আমরা হয়ে গেছি। ফলে এইসব সামগ্রিক একটা অন্ধকার থেকে মুক্তির একটা পথরেখা তৈরি হয়েছে। আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে। এখানে কিন্তু অনেক চোরাবালি আছে, অনেক আপোষের ব্যাপার আছে, অনেক ষড়যন্ত্র আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে, এখনও সক্রিয় আছে, আঞ্চলিকভাবে হচ্ছে, আন্তর্জাতিকভাবে হচ্ছে। আমরা যেন সচেতন থাকি এবং আমরা যেন রুখে দাঁড়াই। আপনি জানেন দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত কিছু ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ, প্রশাসন, সাংবাদিকতা, মিডিয়া, শিল্প, সাহিত্য, সব জায়গায় কলুষ, সব জায়গায় দলীয় রাজনীতি, অন্ধ আনুগত্য। সেখানে কিন্তু এই ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সব কিছু ধ্বংস করা হয়েছিল। তো এইটা ভগ্নস্তূপ থেকে আমাদের মাথা তুলে দাঁড়ানো একটা কঠিন কাজ, সময় সাপেক্ষ কাজ, এবং সেখানে অনেক সতর্কভাবে আমাদের পথ চলতে হবে, তাহলে আমরা প্রকৃত ঐকতানটা পাবো। অনেক ধন্যবাদ। আমি একটু পান্তা ইলিশ নিয়ে স্যার আপনার কাছে একটু শুনতে চাই। হাসান হাফিজ ভাই বললেন যে এটির সাথে বাংলা নববর্ষের খুব বেশি সম্পর্ক নেই, আসলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ইলিশের সঙ্গে পান্তার কোনো সম্পর্ক নাই। ইলিশ হলো বড় লোকদের জিনিস। দামের কথা চিন্তা করেছেন? ইলিশ কিরকম দাম, আর পান্তা আকাশ পাতাল তফাৎ। সুতরাং পান্তার সঙ্গে ইলিশের কোনো মিল নেই। এইটা ওই যে আমাদের বলছিলাম না একটু আগে, আমরা শহর কেন্দ্রিক যারা বসবাস করি তাদের সৃষ্টি। পয়লা বৈশাখের সঙ্গে কোনোভাবেই যায় না। আসলে নতুন তারপরে একটি বছর এলো বাঙালির কাছে, বাংলাদেশের মানুষের কাছে। এই বছরে আপনি একজন সংবাদকর্মী, সংবাদের শিক্ষক হিসেবে, আপনি একজন লেখক হিসেবে আপনার প্রত্যাশার জায়গাটা কি? আমাদের প্রত্যাশাটা হচ্ছে আমরা সংযমের পরিচয় দেব, দেশপ্রেমের পরিচয় দিব, সহিষ্ণুতার পরিচয় দিব, এবং আইন নিজের হাতে তুলে নেব না। আমরা মব জাস্টিস যেন না হয়, আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশের জন্য প্রত্যেকেই কাজ করব। এটা করার জন্যে এই অল্প কয়েকজন উপদেষ্টার পক্ষে সম্ভব না। তাদের হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যে রাতারাতি কিছু একটা করে ফেলবেন তারা। রাজনৈতিক দলগুলিকেও আমি বলবো যে এই জুলাইয়ের যেই আন্দোলন হয়েছে সেখান থেকে শিক্ষা নিতে, এবং তরুণদের যেই কাম্য, যা তাদের স্বপ্ন, যা তাদের আরাধ্য, সেই ভাষাটা যেন তারা পাঠ করে, নিজেদেরকে যেন শ্রদ্ধায়, আগের মতো যেন পূর্বানুবৃত্তি না হয়। সেরকম চাঁদাবাজি আমরা দেখতে চাই না, সম্পদ পাচার আমরা দেখতে চাই না, আমরা লুটতরাজ দেখতে চাই না, দখলবাজি দেখতে চাই না। তো এগুলির থেকে যদি শিক্ষাটা না নেয় তাহলে কিন্তু আবার আমাদেরকে আন্দোলন করতে হবে। বারবার আন্দোলন করা তো একটা জাতির পক্ষে সম্ভব না। নিশ্চয়ই আমরা যেন এই ক্ষেত্রটা তৈরি করি এবং মসৃণ একটা পথে যেন আমরা এগিয়ে যাই। আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার আপনার কাছে
যাই, সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু বিগত প্রায় ১.৫ দশক আমরা খুব একটা টেলিভিশনে বা এরকম গণমাধ্যমের সামনে দেখিনি। যতটুকু জানি যে আপনিও ফ্যাসিবাদের যে ভুক্তভোগী, আপনিও সেই নির্মম জাতাকলের পিষ্ট হওয়া একজন মানুষ। তো এই পরিবর্তিত প্রেক্ষাপটে অগণন মানুষের রক্তের উপরে যে বাংলাদেশ আবার ফিরে আসলো, সেই বাংলাদেশে আপনার প্রত্যাশার জায়গাটা কি? আমি কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আপনাকে বলেছিলাম যে আমরা এই যে শিল্পকলা একাডেমির উদ্যোগে 5টা জেলায় এই যে গ্রাফিতির বিষয়ে মানে চিত্রকলা অঙ্কনের কর্মশালা করছি। আমি রাজশাহীতে গিয়েছিলাম, সেখানে ওই একটা দেয়ালে দেখলাম লেখা আছে, অন্যায় হবে যতবার আমরা গর্জে উঠবো ততবার। মানে এই রকমটা আমি ঢাকাতে কোথাও দেখি নাই। মানে এইটা কিন্তু এই যে শেষ হয়ে গেল এরকম না, যখনই দেখবো অন্যায় হচ্ছে তখনই আমরা গর্জে উঠব। এইটা কিন্তু একটা সাংঘাতিক আশার বাণী। মানে ছাত্র জনতা যে সচেতন, ভবিষ্যতে আর স্বৈরাচারী কোনো শাসন যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এই বক্তব্য কিন্তু তার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করছে যে এরা সচেতন আছে। আমি এখানে একটু আপনার কাছে জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে আপনি তো আপনারা শিল্পী, চিত্রশিল্পী, আপনাদের অসংখ্য শিষ্য এখন বিভিন্ন জায়গায়, আমি শিষ্য শব্দটা ইউজ করি, আছে। তো সেখানটায় আপনাদের শিক্ষার্থী ছাত্র বিভিন্ন জায়গায় আছে। কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেখলাম যে সবাই শিল্পী হয়ে উঠেছে। আপনার অনুভূতির জায়গাটা কি? সবাই ওয়ালে দেয়ালে লিখেছে, সেখানে কিন্তু ওরা কোথাও শেখেনি, অনেকেই এই যে প্রতিবাদের ভাষা নাই। এই যে ছোট ছোট শিশুরা শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় না আমাদের দেশে, জি, ওরা কিন্তু খুব কিছু বুঝে শুনে আঁকে না, ওই হাতে রং পেলে পেন্সিল পেলেই আঁকতে থাকে, মনের মধ্যে যা চিন্তা আছে সেইটা তারা কাগজে প্রকাশ করে। তো এই যে একটা ঘটনা ঘটে গেছে, নির্মম ঘটনা, হত্যাযজ্ঞ যে ঘটে গেল, এইটা মানুষকে একেবারে বাচ্চার থেকে শুরু করে বড় পর্যন্ত সবাইকে নাড়া দিয়েছে সাংঘাতিকভাবে। যেই কারণে যারা কোনোদিন ছবি আঁকে নাই তারাও তাদের মতো করে ছবি এঁকেছে, এবং তাদের যে ভেতরে একটা দাহ মানে মানে কি বলে সাংঘাতিক দহন, এইটা প্রকাশ করার চেষ্টা করেছে ছবির মাধ্যমে। সেইগুলো সারা বাংলাদেশের ওয়ালে ওয়ালে কিন্তু এইগুলি এখনো আছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। এইগুলি সংরক্ষণ করা দরকার, এবং শিল্পকলা একাডেমি যে বললাম, এইটা আসলে এইগুলি সংরক্ষণ করারই চেষ্টা করছেন বিভিন্ন জেলায় এই কর্মশালার মাধ্যমে। হাফিজ ভাই, আপনার কাছে যেতে চাই, এই শেষ সময়ে আপনি যদি আমাদের দর্শকদের জন্য আজকে আপনার কোনো বৈশাখ নিয়ে অথবা নববর্ষ নিয়ে আপনার কোনো লেখা বা কোনো কিছু থাকে, আমরা সেটি শুনতে শুনতে বিদায় হতে চাই। না, বৈশাখ নিয়ে যে ভাবনাটা, সেটা হচ্ছে যে সবাই যেন আমরা মানে আমাদের কৃষিজীবী সম্প্রদায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, যারা লাইফ লাইন আমাদেরকে খাদ্যের যোগান যারা দিচ্ছে তাদের প্রতি যেন আমরা সম্মানটা দেখাই, প্রপার সম্মানটা যেন দেখাই। কিন্তু সেটা আমরা দেখাচ্ছি না। আমরা কিন্তু নগরে বসে ভোগ বিলাসের জীবনে থেকে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আমরা তৃণমূলের যারা সত্যিকারের মানে ঘাম ঝরিয়ে আমাদের সভ্যতাটা টাকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা সেই রকম সম্মাননাটা দিই না। দেওয়াটা উচিত, আমাদের তরুণদেরকে সেইভাবে উজ্জীবিত করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত, যেন আমরা প্রকৃত অর্থে যারা দেশের চালিকা শক্তি, মূল শক্তি যারা, তাদেরকে যেন আমরা সেই সম্মানটা দিই, তাদেরকে যেন শ্রদ্ধা করতে শিখি। সেটাই হোক এই বছরের অঙ্গীকার, এবং তাহলে ঐকতানটা সত্যিকারের অর্থে সফল হয়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ হাসান হাফিজ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সকল কিছুর পরে আমাদের ঐকতান আরও দৃঢ় থেকে দৃঢ় হোক, এবং প্রকৃত অর্থেই ফ্যাসিবাদের অবসান ঘটুক, ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিক, এবং বৈষম্যহীন কল্যাণমূলক একটি রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক বাংলাদেশ। এবং সেই ক্ষেত্রে আমরা যে যেখানে আছি, যার যে অবস্থায় আছি না কেন, সেই অবস্থা থেকেই একটু করে হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।